বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ উম্মে নুরুন নাহার, সহকারী শিক্ষক ক্রীড়া, বহরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। আমি তোমাদের দূরেরও কাছের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম ও দশম শ্রেণীর। তো নবম ও দশম শ্রেণীর যেটা আজকে আমি উপস্থাপন করছি সেটা হচ্ছে প্রথম অধ্যায়। আমরা গতদিনে প্রথম অধ্যায়ে আমরা পড়িয়েছিলাম প্রথম অধ্যায়ে ইতিহাস শব্দের উৎপত্তি, ইতিহাসের সংজ্ঞা, বিভিন্ন মনীষীদের দেওয়া সংজ্ঞা, ইতিহাসের উপাদান, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করছি তোমাদের সামনে সেটা হচ্ছে ইতিহাসের প্রথম অধ্যায়ে ইতিহাসের প্রকারভেদ, তারপর ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের পরিসর, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমাদের করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। তোমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের সাথে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই বললেই চলে। অনলাইনের মাধ্যমে কখনো কখনো তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে। তো যাই হোক, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত তোমাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য এই করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমাদের উপকার হবে, এজন্য তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হবা। তো যে যেখানে আছো ক্লাসটা অনুসরণ করবা এবং সেটা আবার পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে পড়লে তোমার বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এসো আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। যেমন প্রথমে আছে যে ইতিহাসের প্রকারভেদ। তো ইতিহাসের প্রকারভেদ, ইতিহাস হচ্ছে দুই প্রকার ইতিহাস বিভিন্ন সময়ে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন পরিসরে, আর বর্তমান মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ে ইতিহাস লেখা হচ্ছে, আর ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। তারপরও পঠন, গঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তো ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত প্রকারভেদ সেটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান বলতে একটা দেশের সীমান্তবর্তী যেসব এলাকা থাকে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, আর সেই ভৌগোলিক অবস্থানের যেসব ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা সেগুলা হচ্ছে ইতিহাস। আর যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তার কোনো কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে সেটা স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও 3 ভাগে ভাগ করা যায়। এই যে ভৌগোলিক অবস্থান যা আমরা দেখছি 2 প্রকারের ভিতরে, এই ভৌগোলিক অবস্থানের ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে জাতীয়, স্থানীয় ও আন্তর্জাতিক। এগুলো বোঝার সুবিধার্থে আবার 3টা ভাগে ভাগ করলে এটা সহজ হয়। যেমন স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। এটা গেল ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক দিকের ইতিহাসের এক প্রকারের। আরেক প্রকার হচ্ছে বিষয়বস্তু ইতিহাস। বিষয়বস্তু অর্থাৎ ইতিহাস যেটাতে লেখা হবে সেই লেখার বিষয়বস্তুটা কি, সে কোন বিষয়ের উপরে ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়, কোনো বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়।
আর ইতিহাসের বিষয়বস্তু পরিসর হচ্ছে ব্যাপক। ইতিহাস মানে একটা ব্যাপক জিনিস, গবেষণা অনুসন্ধান যেহেতু সেখানে থাকে সেহেতু এর পরিসরটাও ব্যাপক হয়। আর তবুও সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়। বিষয়বস্তুগত ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। তো এই সাম্প্রতিক ইতিহাস বা রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস এগুলো তোমাদের কাছে অপরিচিত শব্দ না, তোমরা খেয়াল করলে এবং বই একটু পড়লে বুঝতে পারবে। তো আমরা দেখলাম যে ইতিহাস 2 প্রকারের, ভৌগোলিকগত দিক আর বিষয়বস্তুগত দিক। ভৌগোলিক ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। আবার বিষয়বস্তুগত ইতিহাসকে আবার 5টা ভাগে ভাগ করা যায়, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, সাম্প্রতিক এগুলাতে। তো আমরা এবার যেটা আসছি সেটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু আর ইতিহাসের বিষয়বস্তু, আমরা বিষয়বস্তুগত ইতিহাস যেটা দেখলাম সেটার সাথে এটার অনেক মিল। যে বিষয়বস্তুটা কি হবে, মানুষের জীবনযাত্রার হবে, না যুদ্ধের হবে, না কোনো রাজনৈতিক হবে, এরকম একটা বিষয়কে নির্ধারণ করা হয়। বা মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের যে প্রমাণ বা লিখিত দলিল, এগুলাই হচ্ছে ইতিহাস। আর ঐতিহাসিক ভিকো মনে করেন যে মানব সভ্যতা ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। বিষয়বস্তু মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতা উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসের বিষয়, ইতিহাসভুক্ত বিষয়। মানুষের যেমন যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়ে সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে, তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তো আমরা দেখলাম ইতিহাসের বিষয়বস্তু আমরা জানলাম রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক, সমাজনীতি, মানসিক সভ্যতা, এই সব কিছুই ইতিহাসের বিষয়বস্তুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এইসব নিয়ে ইতিহাসের আবর্তনটা। এখন যেটা আসবো আমরা সেটা হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাসের পরিসর অর্থাৎ ইতিহাসের সীমারেখাটা কত দূর, পরিসরটা কতটুকু মিলে ইতিহাসের পরিসর। তো মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। মানুষ কর্তৃক সম্পাদিত ইতিহাসের আওতাভুক্ত সকল বিষয় আওতাভুক্ত। যেমন মানুষের চিন্তা ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। তবে এই বিস্তৃতির সীমারেখা স্থিতিশীল নয়। তাহলে ইতিহাসে যে বিস্তৃত, সে বিস্তৃতিটা সীমাহীন নয়, এটা কোনো সীমানা নাই, নির্দিষ্ট সীমানা নাই। এটা যুগে যুগে ইতিহাস তৈরি হয়, লেখা হয়, এর কোনো সীমারেখা নাই। মানুষের চিন্তা ভাবনা, কর্মধারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের পরিসরও সম্প্রসারিত হচ্ছে। মানুষের চিন্তা ভাবনা, আধুনিক যে এখন প্রযুক্তি আসছে, সবকিছুই ইতিহাসকে সম্প্রসারিত করছে। আর যেমন প্রাগৈতিহাসিক যুগে প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা দেখেছি আদিমকালে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা মানে অবস্থান করতো, এক জায়গায় বেশি দিন স্থায়ী থাকতো না,
তারপর গাছের ফল পেড়ে তাদের খাদ্য সংগ্রহ করত, পাহাড়ের গুহায় তারা বাস করত। তখন প্রাগৈতিক ইতিহাস ছিল সেগুলা, তখন ওই খাদ্য সংগ্রহের ভিতরে তাদের ইতিহাসটা সীমাবদ্ধ ছিল। উৎপাদন কৌশল তখনও তাদের অজানা ছিল। মানে কিভাবে উৎপাদন করতে হয়, ফসল ফলাতে হয়, এগুলো তাদের অজানা ছিল। ফলে সে সময় ইতিহাসের পরিসর ও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। তখন পরিধি ওই পর্যন্তই ছিল, যে পর্যন্ত আদিম মানুষরা খাদ্য সংগ্রহ করত সেই পর্যন্ত ইতিহাস বিস্তৃত, ইতিহাসের সীমাবদ্ধতা ছিল। সময়ের পরিবর্তনে, সভ্যতার অগ্রগতিতে বিভিন্ন কারণে মানুষের কর্মকাণ্ডের পরিধি বেড়েছে। মানুষের কর্মকাণ্ড পরিধি বেড়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ মানুষ এখন কোথা থেকে, সে আদিম যুগের মানুষের গাছের ফল পেড়ে খাওয়া, গুহায় বাস করা, সেখান থেকে বর্তমান প্রযুক্তি, বর্তমান যুগে এখন যে মানুষ প্রযুক্তিতে চলছে সেটার পরিধি অনেক বিস্তৃত হয়েছে। হ্যাঁ, আর সেই সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চায় গবেষণা, বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসৃত হয়েছে। তো ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আর বিস্তৃত হয়েছে ইতিহাসের সীমানা। ইতিহাসের সীমানা বিস্তৃত হয়েছে। 19 শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলেও মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাসও রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাস ভুক্ত হয়েছে আর সম্প্রসারিত হয়েছে ইতিহাসের পরিধি ও সীমানা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, আমরা কেন ইতিহাস পড়ব? তো ইতিহাস পাঠের অনেক প্রয়োজন আছে। একটা নাগরিককে, দেশের সচেতন নাগরিককে জ্ঞান বৃদ্ধি করতে হলে, তার জ্ঞানের পরিধিকে অনেক দূর বিস্তৃত করতে হলে তার অতীত, প্রাগৈতিহাসিক, অতীত, বর্তমান এইসব জিনিসের ঘটনাগুলি, ইতিহাস মানেই সত্যি ঘটনা, আর সেই সব ঘটনাকে জানতে হবে, বুঝতে হবে, আর সে জানলে তার জ্ঞান বৃদ্ধি পাবে। তাই ইতিহাস পাঠ করলে আমাদের কি কি উপকার হয়, আমরা কি কি উপকার পাবো সেগুলো দেখি। প্রথমত জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। তারপরে যেটা করে সচেতনতা বৃদ্ধি করে, আর দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। তাহলে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে কিভাবে আমাদের, সেটা দেখি আমরা। যে অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যে, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। অর্থাৎ মানুষের অতীত, নিজের দেশের ঘটনাবলী, অতীত ঘটনা, এসব কি ছিল, সংগ্রামের, আমাদের জাতি, দেশের জাতি কি সংগ্রাম করেছে, সংগ্রামের বিনিময়ে কি হয়েছে, সেসব জানলে কি হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে একজন নাগরিককে। আর সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি দৃঢ়করণের ইতিহাস পাঠের বিকল্প নেই। এবার যেটা আছে সচেতনতা বৃদ্ধি। ইতিহাস পাঠে একজন নাগরিককে সচেতন করে তোলে। যেমন উত্থান, পতন এবং সভ্যতা বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে। আর ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। তারপর যেটা আমরা পাঠের প্রয়োজনীয়তায় আমরা উপকৃত হব সেটা হচ্ছে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। যে ইতিহাস একটা দৃষ্টান্ত উপস্থাপন করে, ইতিহাসের একটা লক্ষ্য, সেই দৃষ্টান্ত ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। ইতিহাসে কি করে, যে ব্যবহারিক হয় সেটা অপরিসীম গুরুত্বটা। আর মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। তাহলে মানুষ কি করে, ইতিহাসের মাধ্যমে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। আর ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে।
ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে আমরা আজকে যেটুকু পড়লাম সেটার ভিতরে আমরা কি কি দেখলাম, যে ইতিহাসের প্রকারভেদ, ইতিহাস কয় প্রকার আমরা দেখলাম 2 প্রকার। তারপর ইতিহাসের বিষয়বস্তু কতদূর ছিল বা কতদূর সেটা আমরা দেখলাম, ইতিহাসের পরিসরটা কেমন সেটা দেখলাম, আর ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তো ইতিহাস পাঠ এই পর্যন্ত আমরা দেখলাম, প্রথম অধ্যায় আজকে আমরা শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো ফলো করবা, এতে তোমাদের যে স্কুলের যে অনুপস্থিতিতে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে, কিছুটা হলেও সাহায্য করবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা বাসাতে অবস্থান করবে, পড়াশোনা করবে, সেই সাথে শরীর চর্চার দিকে খেয়াল রাখবে। আর বাইরে বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর অনলাইনে যে ক্লাসগুলো হবে তোমরা অবশ্যই ফলো করবে। তো আমাদের আজকের ক্লাস এখানে আমরা সমাপ্তি টানছি। আগামী ক্লাসে আমরা আবার সামনের দিকে আগাবো। আশা করি তোমরা সবাই এই ক্লাস ফলো করছো, উপকৃত হবে। তো আজকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।